হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। মাত্র একদিনের মধ্যেই আমি আমার কথা মতো ইসলামী সাহিত্য টপিকটি নিয়ে হাজির হয়েছি। ইসলামী সাহিত্য টপিকটি অনেকটাই জটিল, কিন্তু আমাদের বাংলা সারথী বইতে 140টা প্রশ্ন দেওয়া আছে। অনেকে কিনতে পেরেছেন বা অনেকে কিনতে পারেননি, তো এটা সবার জন্যই পোস্ট। এবার কিছু মিস্টেক উত্তরপত্রে রয়ে গেছিলো, তো অনেকে বলেছিলেন। তো যারা আমাদের বইটা কিনেছিলেন তারা দেখুন, এগুলো একবার মিলিয়ে নেবেন। তো আপনারা আপনার কাছে বইটা থাকা সত্ত্বেও আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ এখানে কিছু ঠিক করা হয়েছে। আমি যে উত্তরপত্রগুলো হলো ঠিক, তো আপনারা মিলিয়ে নিতে পারেন, বা শেষ মুহূর্তে যদি মিলাতে না সময় পান তাহলে চোখ গুলিয়ে নেবেন। এই টপিকটা দেখলে আপনাকে আর বই পড়তে হবে না, ঠিক আছে? তো শেষ মুহূর্তের জন্য ইসলাম সাহিত্য থেকে প্রশ্ন যেহেতু 2-3 আসবে, চোখ গুলিয়ে নেবেন এখান থেকে। আর যাদের কাছে বই নেই তারা তো অবশ্যই টপিকটি দেখবেন। আমি কথা দিয়েছিলাম যে অনুবাদ অনুষঙ্গ আমি ভারতীয় সাহিত্য থেকে 10টা দিয়েছি, আন্তর্জাতিক সাহিত্য থেকে 5টা দিয়েছি। আন্তর্জাতিক সাহিত্য থেকে আরও 5টা বাকি। জানি না আমি পারবো কি না, কারণ আমি আজকের ভোরে আমি মালদা চলে যাব। তো তারপর সারাদিন আমি মালদাতেই থাকবো, তো সেই জন্যই সমস্যা। আমি সময়ই পাবো না, পেলে আমি করে দেবো। অন্তত কিছু তথ্যভিত্তিক না করে শুধু শর্ট প্রশ্নগুলো এমসিকিউ করে দিয়ে মেন মেন প্রশ্নগুলো দাগ দিয়ে দেবো বা আপলোড করে দেবো। তো ওটা আমার লাস্ট টার্গেট হবে। তো আজকের আমার টার্গেট ইসলামী সাহিত্য, এটা পূর্ণ করতেই হবে, ঠিক আছে? তো সবাই দেখুন ইসলামী সাহিত্যটা, বই কিনেছেন বা না কিনেছেন সবাই দেখে নেবেন, ঠিক আছে? এটা আমার বাংলা সাহিত্য বই থেকে নেওয়া আছে। এখানে 140টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তো দেখে নেবেন। আর ভিডিওটি মানে বড় করতে গেলে না ফেটে যাচ্ছে, ছোটো করলে খুব সুন্দর আসছে। তো আমি মোটামুটি 75% বড় করে দিয়েছি, কারণ বেশি বড় করলে আরও ফেটে যাবে। আপনারা সবাই জুম করে কোয়ালিটি বাড়িয়ে দেখবেন, কারণ আমার ভিডিওগুলো এখন সব কোয়ালিটি হাই থাকে। 1080p থাকতে পারে, 720p থাকতে পারে। অবশ্যই 720p বা 1080p করে দেখবেন, অটো করে কেউ দেখবেন না। আর এটা হচ্ছে একটু বেশি বড় করতে গেলে ফেটে যাচ্ছে, তাই মোটামুটি 75% আমি বড় করে রেখেছি, ঠিক আছে? বেশি বড় করলে ফেটে যাবে, আর বেশি ছোটো করলে দেখতে পাবেন না। তো চলুন দেরি করে ভিডিও শুরু করি। আজকে ফার্স্ট প্রশ্ন, পবিত্র কোরআনের প্রথম বঙ্গানুবাদ কে করেন? উত্তর হচ্ছে অপশন গ, গিরিশচন্দ্র সেন। এটা কিন্তু গিরিশচন্দ্র ঘোষ নয়, ভাই গিরিশচন্দ্র সেন। আমি শুধু উত্তরগুলো বলবো, কোনো আলোচনা করার দরকার নেই, এখন ম্যারাথন ক্লাস শুরু হবে। 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ইসলামী সাহিত্যের অন্তর্গত নয়? উত্তর হচ্ছে অপশন ঘ, ভাওয়াল সাহিত্য, আর বাকিগুলো অন্তর্গত। 3 নম্বর প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কি? উত্তর হচ্ছে অপশন ক, রোমান্টিক প্রণবাখ্যান। এসব বাছে বাছে প্রশ্ন দেওয়া আছে। 4 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা রচিত ইসলামী রোমান্টিক প্রণয় কাব্যের সুবর্ণযুগ বলা হয় কোন শতাব্দীকে? উত্তর হচ্ছে অপশন গ, সপ্তদশ। 5 নম্বর প্রশ্ন, রোমান্টিক কাহিনী কাব্যে পুরানো মুসলমান কবিদের সর্বদাই একচ্ছত্রতা ছিল, মন্তব্যটি কার? উত্তর হচ্ছে অপশন ঘ, ডক্টর সুকুমার সেন। 6 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবিকে এই প্রশ্নটা পরীক্ষায় পড়বে? উত্তর হচ্ছে অপশন খ, শাহ মোহাম্মদ সগীর। এই জন্য একটা প্রশ্ন পরীক্ষা কিন্তু আসবে। 7 নম্বর প্রশ্ন, বাংলা প্রণবাখ্যান ধারার প্রথম কবিকে? ওই সেই একই উত্তর। উত্তর হচ্ছে অপশন খ, শাহ মোহাম্মদ সগীর। 8 নম্বর প্রশ্ন, শাহ মোহাম্মদ সগীর কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, পঞ্চদশ শতাব্দীর। 9 নম্বর প্রশ্ন, শাহ মোহাম্মদ সগীরের বিখ্যাত গ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে অপশন গ, ইউসুফ জুলেখা। শাহ মোহাম্মদ সগীর, দৌলতুদ্দিন বাহরাম খান, সাবারিদ খান, শেখ ফয়জুল্লাহ, ফকির গরিবুল্লাহ, মোহাম্মদ খান, মারাত্মক ইম্পর্টেন্ট এগুলো। 10 নম্বর প্রশ্ন, শাহ মোহাম্মদ সগীর কোথায় জন্মগ্রহণ করেন বলে মনে করা হয়? উত্তর হচ্ছে অপশন ক, চট্টগ্রাম। 11 নম্বর প্রশ্ন, সগীর কোন বংশে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, দরবেশ। 12 নম্বর প্রশ্ন, ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থটির পুঁথি কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে অপশন ক, আব্দুল করিম সাহিত্য বিশারদ। 13 নম্বর প্রশ্ন, সগীর কোন গৌড়ের সুলতানের আমলে ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থটি রচনা করেন? এটা আমাদের বইতে একটু ভুল ছিল, এর উত্তর হবে অপশন খ, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। 14 নম্বর প্রশ্ন, 1984 খ্রিস্টাব্দে কার সম্পাদনায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইউসুফ জুলেখা কাব্যটি প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর ইনামুল হক। 15 প্রশ্ন, ইউসুফ জুলেখা কাব্যটি কোন শতকে রচিত হয়েছিল বলে মনে করা হয়? উত্তর হচ্ছে অপশন খ, পঞ্চদশ শতকে। 16 নম্বর প্রশ্ন, শাহ মোহাম্মদ সগীর তার কাব্যের রাজবন্দনা অংশে গিয়াসউদ্দিন আজম শাহকে কী বলে সম্বোধন করেন? উত্তর হচ্ছে অপশন ক, মহানরপতি। 17 প্রশ্ন, কোন গ্রন্থ অবলম্বনে সগীর ইউসুফ জুলেখা কাব্যটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, ইরানের মহাকবি ফেরদৌসির শাহনামা এবং সুফি কবি জামিলের মূল কাহিনী অবলম্বনে। 18 প্রশ্ন, মোহাম্মদ সগীর কুরআনকে ভিত্তি করে ইসলামী শাস্ত্র, ইরানের আধ্যাত্মিক কাব্য ও ভারতের লোককাহিনীর মিশ্রণে ইউসুফ জুলেখা কাব্যের পূর্ণাঙ্গ কাহিনী নির্মাণ করেন, মন্তব্যটি কার?
উত্তর হচ্ছে অপশন খ ডক্টর ওয়াকিল আহমেদ, বাংলাদেশের বিখ্যাত গবেষক। 19 প্রশ্ন, অবলীলাক্রমে গল্প লিখতে পেরেছেন এটাই সগির কৃতিত্ব, এই মন্তব্যটি কী করেছেন? উত্তর হচ্ছে অপশন খ সেই ডক্টর ওয়াকিল আহমেদ। 20 প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন ব্যক্তি সূচলেখা লেখেননি? মানে 3 জন লিখেছেন, 1 জন লিখেনি। দেখুন 4টা অপশান আছে। উত্তর হচ্ছে অপশন ক আমির হাজদা, মানে লিখেছেন ফকির গরিবুল্লাহ, সাদেক আলী, আব্দুল হাকিম, এরা কিন্তু লিখেছেন, মানে হচ্ছে ইউসুফ জুলেখা কাব্য। 21 প্রশ্ন, লাইলি মজনু কাব্যটির রচয়িতা কে? উত্তর হচ্ছে অপশন গ দৌলত উজির বাহরাম খান। 22 প্রশ্ন, দৌলত উজির বাহরাম খানের পীরের নাম কী ছিল? উত্তর হচ্ছে অপশন ক আসাউদ্দিন। 23 প্রশ্ন, বাহরাম খানকে কি দৌলত উজির উপাধি দেন? মারাত্মক স্টার প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ নিজাম শাহ অসুর। দৌলতজির বাহরাম খানের কাব্যের নাম ইম্পর্টেন্ট, উপাধিও ইম্পর্টেন্ট। 24 প্রশ্ন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে লাইলি মজনু কাব্যের রচনাকাল কত? উত্তর হচ্ছে অপশন গ 1669 খ্রিস্টাব্দ। 25 প্রশ্ন, দৌলত উজির বাহরাম খানের দ্বিতীয় বিখ্যাত গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন খ ইমাম বিজয়। 26 প্রশ্ন, নিচক কাব্যরস, লিপি চাতুর্য, ভব্যতা ও শালীনতায় লাইলি মজনু সমগ্র কাব্য খ্রিস্টীয় 16 শতাব্দীর বাংলা সাহিত্যে একটিও নাই বলিলে অত্যুক্তি হয় না, মন্তব্যটি কার? উত্তর হচ্ছে অপশন খ ডক্টর মুহম্মদ এনামুল হক। 57 প্রশ্ন, দৌলত উজির বাহরাম খানের লাইলি মজনু কাব্যটি কোন কাব্যের ভবানীবাদ? উত্তর হচ্ছে অপশন গ ফার্সি কবি জামিরের লাইলি মজনু। এবার আসছি 58 প্রশ্ন, লাইলি মজনু কাহিনী নিয়ে ফার্সিতে প্রায় কতজন কবি কাব্য লিখেছেন বলে মনে করা হয়? উত্তর হচ্ছে অপশন খ 10 জন। 29 প্রশ্ন, দুরাকাজী চৌধুরীর কাব্যের নাম কি? উত্তর হচ্ছে অপশন গ সয়ফুলমূলক বদিউজ্জামাল, এই নামে কিন্তু সৈয়দ আলাওলের কাব্য আছে। 30 প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কে সয়ফুলমূলক বদিউজ্জামাল কাব্যটি লেখেননি? বা 3 জন লিখেছেন, 1 জন লিখেননি। উত্তর হচ্ছে অপশন ঘ সারবিদ খান বা সাবারিদ খান, যে কোনো হতে পারে। আচ্ছা, দুরাকাজী চৌধুরী, ইব্রাহিম, মালে মোহাম্মদ কিন্তু এই কাব্যটি লিখেছেন, সাবারিদ খান বা সারবিদ খান লেখেননি। 31 প্রশ্ন, দুরাকাজীর কাব্যের উৎস কি? উত্তর হচ্ছে অপশন গ আলেপ লাইলা, আরব্য রচনার গল্প বা উপন্যাস। 32 প্রশ্ন, দুরাকাজী সাধারণ কবি, তার ভাষা সাধারণ, মন্তব্যটি কার? উত্তর হচ্ছে অপশন খ ডক্টর মোহাম্মদ এনামুল হক। 33 প্রশ্ন, সৈফুলমূলক বদিউজ্জামাল কাব্যটি কোন দোষে দুষ্ট? উত্তর হচ্ছে অপশন ক অশ্লীলতা বা আদিরস। এখানে সব কিন্তু দুরাকাজী চৌধুরী কাব্যের কথা আলোচনা হচ্ছে, সৈয়দ আলাওয়ার নয় কিন্তু। 34 প্রশ্ন, সৈফুলমূলক বদিউজ্জামাল গ্রন্থটি শ্রেষ্ঠ রচয়িতাকে? শ্রেষ্ঠ রচয়িতা হচ্ছে অপশন ঘ সৈয়দ আলাওল। দুরাকাজীর কাব্যে কোন রসের আধিক্য রয়েছে? 25 প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ঘ শৃঙ্গার বা মধুর রস। 36 প্রশ্ন, সাবিরিদ খা বা সারিবিদ খা কোথাকার অধিবাসী ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক চট্টগ্রাম। আচ্ছা, কোনো এডিট হবে না, শুধু পর করে অ্যান্সার হবে। 37 প্রশ্ন, সাবিরিদ খানের কাব্যের নাম কি? উত্তর হচ্ছে অপশন খ বিদ্যাসুন্দর, মারাত্মক ইম্পর্টেন্ট। 38 প্রশ্ন, সাবিরিদ খানের পিতামায়ের উপাধি কী ছিল? উত্তর হচ্ছে অপশন গ ঠাকুর। 29 প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট, জৈনুদ্দিন কোথায় কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক পঞ্চদশ। অনেকে তাকে কিন্তু রসুল বিজয় কাব্যের প্রথম কবি বলেন, সেটাও অনেকে হতে পারে, না হতেও পারে, এটা সমস্যা। তো অনেকে আবার তাকেই রসুল বিজয় কাব্যের প্রথম কবি বলেন। 40 প্রশ্ন, জৈনুদ্দিন কোন কাব্য রচনা করে খ্যাতি অর্জন করেন? খুবই গুরুত্বপূর্ণ, উত্তর হচ্ছে অপশন খ রসুল বিজয়। 41 প্রশ্ন, জৈনুদ্দিন কার জীবন অবলম্বনে রসুল বিজয় কাব্য রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ হযরত মুহাম্মদ শাহ। 42 প্রশ্ন, জৈনুদ্দিনের পিতার নাম কি? উত্তর হচ্ছে অপশন ঘ মঈনুদ্দিন। 43 প্রশ্ন, কবিরা নিজেদের কাদের বংশ বলে দাবি করেন? মানে জৈনুদ্দিন আর কি, ঠিক আছে। তো উত্তর হচ্ছে অপশন ক খলিফা আবু বকর সিদ্দিকীর। 44 প্রশ্ন, জৈনুদ্দিন কোন ধারার অনুসারী ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক সুফি ধারার। সুফি ধারার সৈয়দ আলাওল ছিলেন, এমনকি দৌলত কাজীও ছিলেন। 45 প্রশ্ন, জৈনুদ্দিনের রসুল বিজয় কাব্যটি কার সম্পাদনায় কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটাও ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ক ডক্টর আহমদ শরীফের সম্পাদনায় সাহিত্য পত্রিকার সপ্তম বর্ষ দ্বিতীয়। সাহিত্য পত্রিকা বললেই হবে, ডক্টর আহমদ শরীফ সম্পাদিত, এটা মনে রাখবেন। এরপরে প্রশ্ন 46 নম্বর, জৈনুদ্দিন কার পৃষ্ঠপোষকতায় রসুল বিজয় কাব্যটি রচনা করেন? এগুলো সবই ইম্পর্টেন্ট, বলার কিছুই নেই। উত্তর হচ্ছে অপশন খ গৌড়ের যুবরাজ ইউসুফ খান বা ইউসুফ খান।
37 প্রশ্ন, জুনুদ্দিন তার রসুল বিজয় কাব্যের ভণিতায় কোন জনৈক রাজার উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে ওই একই, অপশন ঘ, ইচুপ খান বা ইউসুফ খান বা ইউসুফ খান। 38 প্রশ্ন, জুনুদ্দিনের রসুল বিজয় কাব্যটি কি বিষয়ক কাহিনী কাব্য? উত্তর হচ্ছে অপশন ঘ, যুদ্ধ বিষয়ক। 49 প্রশ্ন, জুনুদ্দিনের রসুল বিজয় কাব্যে কাদের মধ্যেকার দীর্ঘযুদ্ধের বর্ণনা আছে? উত্তর হচ্ছে অপশন ক, হজরত মুহম্মদ শাহ ও ইরাদাকবতী জয়কুমের। 50 প্রশ্ন, জুনুদ্দিন রসুল বিজয় কাব্যে কোন ধর্মের বিজয় দেখানো হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, ইসলাম ধর্মের। 51 প্রশ্ন, দেখুন বইটার নাম বলে দিয়েছে এখানে। ডক্টর ওয়াকিল আহমেদের বাংলা সাহিত্য কোষ প্রাচীন ও মধ্যযুগ গ্রন্থের মতে জুনুদ্দিন রসুল বিজয় কাব্য রচনা প্রায় একই সময়ে সুলতান রুকনুদ্দিন বারবকশাহের রাজত্বকালে বা বরবকশাহের রাজত্বকালে কে কোন গ্রন্থ রচনা করেন? এটা সবই ইম্পর্টেন্ট, এটা আমাদের মধ্যযুগের প্রাচীন মধ্যযুগের বইতেও আছে। উত্তর হচ্ছে অপশন খ, মালাধর বসু তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্য। এটাও ডাবল স্টার। 52 নম্বর প্রশ্ন, মনোহর মধুমালতী নামক প্রেমোপাখ্যান রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন ক, মুহম্মদ কবির। 53 প্রশ্ন, মুহম্মদ কবির কোন শতকের কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন গ, 16 শতকের। 54 নম্বর প্রশ্ন, মুহম্মদ কবিরের কাব্য 19 শতকের রচনা বলে যে অভিমত প্রকাশ করেছেন তা ডক্টর মোহাম্মদ এনামুল হক উল্লিখিত পাণ্ডুলিপির অনুলেখনের তারিখ অনুসারেই নিঃসন্দেহে ভুল প্রমাণিত হলো। মন্তব্যটি কার? উত্তর হচ্ছে অপশন ঘ, ডক্টর সুকুমার সেন। মানে সুকুমার সেন বলছে ডক্টর মোহাম্মদ এনামুল হকের পাণ্ডুলিপির অনুলিখন ভুল। আবার এনারাই অনেক প্রমাণ করেছেন, সুকুমার সেনকে অনেক অপমানও করেছেন যে সুকুমার সেন অনেক কিছু ভুল লিখেছেন, গ্রামের নাম বলুন, কোন শতকের কবি বলুন, কোন তারিখে কাব্য রচনা করেছেন সেগুলো সুকুমার সেন নাকি ভুল বলেছে তার ইসলামী বাংলা সাহিত্যে। ঠিক আছে, এগুলো আবার মোহাম্মদ এনামুল হক, আহমদ শরীফ, হ্যাঁ, আব্দুল করিম সাহিত্য বিশ্ববিদ্যালয় কিন্তু বলেছেন। আর সুকুমার সেনের বইতে কিন্তু ইসলামী বাংলা সাহিত্য বই কিন্তু বহু ভুল আছে। 50 প্রশ্ন, নিম্নলিখিত কবিদের মধ্যে কে শায়ের কবি ছিলেন? তো এখানে একজনের শায়ের কবি ছিলেন। উত্তর হচ্ছে অপশন গ, ফকির গরিবুল্লাহ। মানে কে প্রথম শায়ের কবি? ঠিক আছে, শায়ের কবিতে প্রাচীন শায়ের কবি কাকে বলে সেটা ফকির গরিবুল্লাহ। 56 প্রশ্ন, ফকির গরিবুল্লাহ কোন শতকের কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, অষ্টাদশ। 57 প্রশ্ন, গরিবুল্লাহের পিতার নাম কি? উত্তর হচ্ছে অপশন গ, সাওয়াদউদ্দিন বা দুন্দি। 58 প্রশ্ন, গরিবুল্লাহ মোট কটি গ্রন্থ রচনা করেন বলে মনে করা হয়? উত্তর হচ্ছে অপশন খ, 5টি। 59 প্রশ্ন, গরিবুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন গ, হাফেজপুর। 60 প্রশ্ন, গরিবুল্লাহ কার ভক্ত ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, বড় খা গাজীর ভক্ত ছিলেন। 61 প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থটি গরিবুল্লাহর রচনা নয়? মানে 3টা রচনা, একটা রচনা নয়। সোনাবান, আমির হামজা, ইউসুফ জুলেখা 3টাই হবে। উত্তর হবে জঙ্গতট, তার রচনা নয়। আমির হামজা কথাটা ঠিক নয়, আমির হামজা ব্যাকেটে প্রথমাংশ, ওই কথাটা ঠিক। এবার আসছি 62 প্রশ্ন, গরিবুল্লাহের প্রথম রচনা কোনটি? এবার তো মারাত্মক ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ক, সোনাবান। সোনাবান গ্রন্থটি কবে রচিত হয়? উত্তর হচ্ছে অপশন ক, 1127 বঙ্গাব্দ বা 1720 খ্রিস্টাব্দ। 64 প্রশ্ন, কোন চরিত্রটি সোনাবান কাব্যে দেখা যায় না? উত্তর হচ্ছে অপশন খ, রহিম। মানে দেখা যায় হানিফা, সোনাবান, মল্লিকা। কিন্তু এত কঠিন প্রশ্ন আশা করি আসবে না মাদ্রাসায়। 65 প্রশ্ন, সর্বপ্রথম বাংলা ভাষায় কে আমির হামজা রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ক, আব্দুল নবী। এগুলো ইম্পর্টেন্ট আছে। 63 প্রশ্ন, গরিবুল্লাহের অসমাপ্ত রচনা কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, আমির হামজা। জানি খুব স্পিডে বলা হচ্ছে, কিন্তু উপায় নেই, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। 67 প্রশ্ন, গরিবুল্লাহ আমির হামজা প্রথমাংশ কবে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, 1765 থেকে 66 খ্রিস্টাব্দে। 68 প্রশ্ন, কোন উর্দু কাব্য থেকে গরিবুল্লাহ আমির হামজা কাব্যের বিষয়বস্তু সংগ্রহ করেন? উত্তর হচ্ছে অপশন গ, দস্তানি আমির হামজা। 69 প্রশ্ন, গরিবুল্লাহের অসমাপ্ত আমির হামজা কে সমাপ্ত করেন? উত্তর হচ্ছে অপশন ক, গরিবুল্লাহের শিষ্য সৈয়দ হামজা। তারপর আছে 70 প্রশ্ন, গরিবুল্লাহের তৃতীয় রচনা কোনটি? উত্তর হচ্ছে অপশন গ, ইউসুফ জুলেখা। ডবল স্টার। 71 প্রশ্ন, ইউসুফ জুলেখা কাব্যের আদি রচয়িতা কে? এটা ডবল স্টার। উত্তর হচ্ছে অপশন গ, শাহ মোহাম্মদ শগীর। কারণ তিনি প্রথম মানে মুসলমান কবি বা রোমান্টিক পুনর্ব্যাখ্যানের প্রথম রচয়িতা। 72 প্রশ্ন, ফকির গরিবুল্লাহের চতুর্থ কাব্যের নাম কি? উত্তর হচ্ছে অপশন ঘ, জঙ্গনামা। 73 প্রশ্ন, গরিবুল্লাহ জঙ্গনামা কাব্যটি কোন ফার্সি কাব্য অবলম্বনে লেখেন? উত্তর হচ্ছে অপশন ঘ,
মকতুল হোসেন। 74 প্রশ্ন, গরিবুল্লাহের পঞ্চম তথা শেষ গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক সত্যপীরের পুঁথি। তারপর আসছি 75 প্রশ্ন, বাংলায় কে প্রথম গুলে বকাউলি কাব্য লেখেন? এগুলো তো মারাত্মক ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন খ নওয়াজিস খান। 76 প্রশ্ন, নওয়াজিস খান কোথাকার অধিবাসী ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক চট্টগ্রামের সুকছড়ি গ্রাম। 57 প্রশ্ন, 1722 খ্রিস্টাব্দে হিন্দি থেকে ভাষান্তরিত করে কে গুলে বকালি কাব্যটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ শেখ ইজ্জতুল্লাহ। 58 প্রশ্ন, নওয়াজিস খান গুলে বকালি কাব্যটি কোন ভাষা থেকে অনুবাদ করেন? এটা একটু দেখিয়ে দিই আবার ব্যাপারটা। দেখুন এখানে বলছে কি হিন্দি থেকে ভাষান্তরিত করে, অ্যাকচুয়ালি অনেক সমালোচক আবার হিন্দি বলেছেন, কিন্তু এই যে 58 প্রশ্নটা এটা এক লাইন অ্যাড করতে হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে নওয়াজিস খান গুলে বকালি কাব্যটি কোন ভাষা থেকে অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন ক ফার্সি। মানে অনেকে ফার্সি বলে, অনেকে বেশিরভাগ সমালোচক হিন্দি বলে, কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত আছে, এই মতটা এখানে লেখা হয়নি, তো এটা এডিট করে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কিন্তু গুলে বকালি কাব্যটি নওয়াজিস খান ফার্সি থেকে অনুবাদ করেন। 79 প্রশ্ন, নওয়াজিস খান কোন গ্রন্থটি রচনা করেননি? মানে করেছেন তিনটা, একটা করেননি। করেছেন বয়ানত, গীতাবলী, পাঠান প্রশংসা। করেননি হচ্ছে অপশন ঘ নুরনামা। এবার হচ্ছে 80 প্রশ্ন, মুর্শি শব্দটি কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে অপশন গ আরবি শব্দ। 81 প্রশ্ন, মুর্শি শব্দটির অর্থ কী? উত্তর হচ্ছে অপশন ক শোক করা বা কন্দন করা। 82 প্রশ্ন, কারবালা যুদ্ধপূর্ব যুগে কোনো মৃত ব্যক্তির জীবনের গৌরবময় অংশে প্রশংসা কীর্তন প্রসঙ্গে 15-20টি শ্লোক বিশিষ্ট শোকগাথাকে কী নামে পরিচিত? উত্তর হচ্ছে অপশন ঘ মুর্শি সাহিত্য। 83 প্রশ্ন, কোনো জীবিত ব্যক্তির গুণ কীর্তন করে যে কাব্য লেখা হয় তাকে কী বলে? উত্তর হচ্ছে অপশন ক কাসিদা। 84 প্রশ্ন, মার্শিয়ার ইংরেজি প্রতিশব্দ কী? উত্তর হচ্ছে অপশন খ এলিজি, যেগুলো আপনারা হয়তো 11-12 পড়েছেন সাহিত্যের উন্নতি অংশে। 85 প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কে মার্শি সাহিত্য রচনা করেননি? মানে করেছেন তিনজন, একজন করেননি। উত্তর হচ্ছে অপশন ঘ নওয়াজিস খান। করেছেন কে কে? জুলজির বাহরম খান, শেখ ফয়জুল্লাহ আর মুহম্মদ খান। এবং প্রশ্ন কিন্তু গুলিয়ে আসতে পারে, যেই কাব্যের কে কবি নয়? মার্শি সাহিত্য বা রোমান্টিক পূর্ণব্যাখ্যান দিয়ে দিল যেই কাব্যের কে কবি নয়। তিনজন কবি থাকবে, একজন কবি থাকবে না, সেটাও হতে পারে, কিন্তু আশা করি এত কঠিন প্রশ্ন দেবে না। 86 প্রশ্ন, শেখ ফয়জুল্লাহ কোন স্তরের কবি ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে অপশন খ ষোড়শ। 87 প্রশ্ন, শেখ ফয়জুল্লাহ নামে মোট কটি গ্রন্থ পাওয়া যায়? এগুলো সবই গুরুত্বপূর্ণ, আর বলছি না কিছুই। উত্তর হচ্ছে অপশন গ 5টি কাব্য। 88 প্রশ্ন, শেখ ফয়জুল্লাহ রচিত প্রথম পুঁথি কোনটি? উত্তর হচ্ছে অপশন ক গোরক্ষ বিজয় বা গোর্খ বিজয়। এগুলো আমি বিভিন্ন পরীক্ষা জানি কোচিং সেন্টারে এই প্রশ্নগুলো থাকে, যেগুলো ইম্পর্টেন্ট বলি। 89 প্রশ্ন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গোরক্ষ বিজয় বা গোর্খ বিজয় কাব্যটির রচনাকাল কত? উত্তর হচ্ছে অপশন খ 1545 খ্রিস্টাব্দ। 90 প্রশ্ন, শেখ ফয়জুল্লাহর গোরক্ষ বিজয় কাব্যে নিম্নলিখিত কোন ভূমিতা পাওয়া যায় না? উত্তর হচ্ছে অপশন ক ভীমনাথ। পাওয়া যায় ভূমিতা ভীমদাস, ভীমসেন রায়, শ্যামদাস সেন, এগুলো পাওয়া যায় না হচ্ছে ভীমনাথ। 11 প্রশ্ন, ফয়জুল্লাহ কার কাছ থেকে গোরক্ষের কাহিনী শুনেন? উত্তর হচ্ছে অপশন গ কবীন্দ্র দাস। 92 প্রশ্ন, ফয়জুল্লাহের কোন কাব্য থেকে বোঝা যায় যে কবি একজন উল্লেখযোগ্য নাচ সাহিত্যের কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক গোরক্ষ বিজয় বা গোর্খ বিজয়। তার নাচ সাহিত্যের কবিকে উল্লেখযোগ্য ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ রচিত দ্বিতীয় গ্রন্থ কোনটি? আচ্ছা, শেখ ফয়জুল্লাহ কিন্তু মীর ফয়জুল্লাহ নামে পরিচিত ছিল। উত্তর হচ্ছে অপশন ঘ গাজী বিজয়, তৃতীয় গ্রন্থ এটা। 14 প্রশ্ন, গাজী বিজয় কাব্যটি কার কাহিনী অবলম্বনে রচিত? উত্তর হচ্ছে অপশন গ পীর ইসলাম গাজী। 15 প্রশ্ন, মরমের বেদনা বিধুর কাহিনী অবলম্বনে ফয়জুল্লাহ কোন কাব্যটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ জয়নাবের চৌতিসা। 96 প্রশ্ন, মধ্যযুগের শ্রেষ্ঠ মার্সিয়া কাব্য কোনটি? মারাত্মক ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন খ মুকতুল হোসেন, এটা মার্সিয়া কাব্য। 57 প্রশ্ন, জুলজির বাহরম খানের প্রথম কাব্য কোনটি? উত্তর হচ্ছে অপশন খ জঙ্গনামা বা মুকতুল হোসেন। হ্যাঁ, মানে মুকতুল হোসেনের অপর নাম জঙ্গনামা, জঙ্গনামার অপর নাম মুকতুল হোসেন। মারাত্মক স্টার। আচ্ছা, একটা কথা আমার সঙ্গে শেয়ার করি, যখন আজ থেকে কয়েক মাস আগে মাদ্রাসা সিলেবাস যখন দিল, তখন আমাদের কিন্তু প্রাচীন মধ্যযুগের বইটা বেরোবে করছিল। তখন কিন্তু সুকুমার সেনের ছাড়া ভালো কোনো সাহিত্য ইতিহাস এই ইসলাম সাহিত্য কিন্তু কোনো টপিক কোনো ভালো বইতে ছিল না, অল্প অল্প করে দেওয়া ছিল। একমাত্র আমরাই বিভিন্ন বাংলাদেশের বই, ডক্টর ওয়াকিল আহমেদ, আজহার ইসলাম, হ্যাঁ,
আহমদ শরীফ বিভিন্ন বই বাংলাদেশ থেকে আগেই আনিয়ে নিয়েছিলাম, তো সেগুলো আমাদের মধ্যে ছিল। সেইগুলো দেখে দেখে 36 থেকে 38 পেজ আমরা বানালাম 5 রাতের মধ্যে। বইটা বেরোবে, একটু ওয়েট করিয়ে 5 রাতের মধ্যে 36 থেকে আমরা বানালাম। অত সেই প্রাচীন মধ্যযুগ কিন্তু পুরো যা আছে তার মধ্যে গ্যারান্টি প্রশ্ন পড়বে। আর সেই প্রাচীন মধ্যযুগ বইতে ইসলামী সাহিত্য টপিকে বহু অ্যাড, মানে সবই অ্যাড করা হয়েছে। হ্যাঁ, শুধু একটা অ্যাড করা খুব খারাপ লাগছে, সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, সেই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আর সেখান থেকে সংক্ষিপ্ত রূপ আমাদের বাংলা সাহিত্য বইতে ইসলামী সাহিত্য টপিকে বাছাই বাছাই করা 140টি প্রশ্ন দেওয়া হয়েছে। হয়তো আরও 10টা বা আরও 50-60টা দিলে ভালো হতো, 200টা করলে ভালো হতো। যাই হোক, এটা ইম্পর্টেন্ট। 140টা প্রশ্ন পড়লে হয়তো কমন চলে আসবে। যারা বইটা নিয়েছেন তারা হয়তো আগেই পড়ে নিয়েছেন, বা আমি যেগুলো ঠিক করে দিচ্ছিল দেখে নেবেন, একবার চোখ গুলিয়ে নেবেন, ভিডিওটি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। আর যারা বইটা নেননি, দুঃখ করার দরকার নেই, আপনারা যা পড়েছেন, যে বই থেকে পড়েছেন তার মধ্যেই কমন চলে আসবে। ইসলাম ছাত্র থেকে 2-3টা প্রশ্ন যদি আসে, অত কঠিন প্রশ্ন আসবে না, ঠিক আছে? হয়তো একটা মিস করতে পারেন, বাকি সব কমন পেয়ে যাবেন। আর এই উত্তর দেখলে আশা করি কমন পেয়ে যাবেন, দুঃখ করার দরকার নেই, ঠিক আছে? যে আগে পড়েছেন ভালো কথা, আর যে এখন দেখছেন ভিডিওটা সেও ভালো কথা, সেও এর মধ্যে কমন পেয়ে যাবেন, ঠিক আছে? তাই ভিডিওটি পজ ছুড়ে করে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে দরকার ভালো করে দেখুন, কারণ এর মধ্যে কমন পাবেন। আর যেহেতু এটা মাদ্রাসা পরীক্ষা, এবার অনেক সময় না আসতে পারে, নতুন টপিকগুলো একবার যেমন এসএসসি কিন্তু আসেনি, 1-2টো এসেছিলো 11-12-এ। যেমন অনুবাদ সংঘ একবার অ্যাড হয়েছিল, সেখান থেকে 9-10 আসেনি, 11-12 আসছিল গৌতমপোষ্টি কার লেখা, মুন্সি প্রেমচন্দ্রের লেখা শ্রেষ্ঠ উপন্যাস। তো সেই জন্য এবার নাও আসতে পারে, কিন্তু যেহেতু ইসলামী সাহিত্য, তাই আশা করি এখান থেকে 2-3 নাম্বার কিন্তু আসবেই। হ্যাঁ, আপনারা সবাই মিনিমাম 2টো প্রশ্ন আসবে, আপনারা দেখে রাখবেন, টপিকটা অবশ্যই দেখবেন। তবে যেটা আমি বলছিলাম যে একটা প্রশ্ন আমি দিইনি, সেটা আমি হয়তো আমার পরীক্ষায় দেবো, সে প্রশ্নটা আমার অনেকটাই মিস্টেক হয়ে গেছে, যার জন্য খুব দুঃখ প্রকাশ করছি। তো সেটা হচ্ছে সত্যকলি বিবাদ সংবাদ, এই কাব্যটি কার লেখা? তো সবাই অবশ্যই আপনারা, আমি যেহেতু এটা পরীক্ষা নিচ্ছি, আমি হয়তো প্রশ্নটা দিতে পারি, তো আমি এটা বলবো না। আপনারা কিন্তু সবাই এটা আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যকলি বিবাদ সংবাদ এটা কার লেখা। অনেকে হয়তো আবার বলবে, কমেন্ট করবে আমি জানি না বা কিছু, তো আমি বলে দিই যে সত্যকলি বিবাদ সংবাদ হচ্ছে মোহাম্মদ খানের লেখা, ঠিক আছে? এই মোহাম্মদ খান সম্পর্কে তথ্য আমাদের বইতে আছে 10-12 লাইন, কিন্তু এই লাইনটা আমার মনে ছিল না, যে সত্যকলি বিবাদ সংবাদ এটা হচ্ছে মোহাম্মদ খানের লেখা। এটা সবাই মনে রাখবেন, কারণ কতটাই পরীক্ষায় দিয়েছি, আর এটাও আসার চান্স পরীক্ষায় খুব বেশি, মানে এই ধরনের প্রশ্ন আসার চান্স বেশি। তারপর চলুন 98 প্রশ্ন, দৌলতগীর বাবরাম খানের শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? হ্যাঁ, এগুলো স্টার বলছেন, ডবল স্টার। উত্তর হচ্ছে অপশন গ লাইলি মজনু। 99 প্রশ্ন, দৌলতগীর বাবরাম খানের জন্ম কোথায় হয়েছে বলে মনে করা হয়? উত্তর হচ্ছে অপশন খ চট্টগ্রাম। বেশিরভাগ চট্টগ্রাম, অনেকগুলো চট্টগ্রাম কিছু জায়গা গ্রামের নাম বলে দেয়, নাহলে বেশিরভাগ চট্টগ্রাম বললেই হবে। 100 প্রশ্ন, দৌলতগীর বাবরাম খান কোন শতাব্দীর কবি ছিলেন? হ্যাঁ, দারুণ দারুণ স্টার। উত্তর হচ্ছে অপশন ক 6 শতাব্দীর। 101 নম্বর প্রশ্ন, মোহাম্মদ খানের মুক্তল হোসেন কাব্যটি কত খ্রিস্টাব্দে রচিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ 1645 খ্রিস্টাব্দে। কেউ যদি আমার কথা এত স্পিডে বলছি ভালো করে বুঝতে না পারেন, অ্যান্সারগুলো দেখুন যোগ করে 720p বা 1080p করে, তাহলে দেখতে পাবেন, ঠিক আছে? উত্তরগুলো দেখুন, কথা না শুনতে পেলে হলো। আর আমি নতুন কিছু এক্সট্রা বলছি না, প্রশ্নগুলোই শুধু উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি। 102 নম্বর প্রশ্ন, মর্সি সাহিত্যের কোন কবি কাসেমের লড়াই নামক কাব্যের রচয়িতা? উত্তর হচ্ছে অপশন খ শেরবাজ। এগুলো অতটা ইম্পর্টেন্ট না। 103 নম্বর প্রশ্ন, তবে কিছু দিয়ে রাখতে হয়, হায়াত মাহমুদ কোন শতকের কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ অষ্টাদশ। 104 নম্বর প্রশ্ন, হায়াত মাহমুদের প্রথম কাব্য কোনটি? উত্তর হচ্ছে অপশন খ জঙ্গনামা। আর বাংলাদেশের বর্তমানে একটা গবেষক আছে হায়াত মাহমুদ, তার লেখা ভাষা শিক্ষা বইটা দারুণ মোটা বই, ব্যাপক মানে ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ, যেটা বাংলাদেশ থেকে আমাদের আনা হয়েছে। 105 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হায়াত মাহমুদের কাব্য নয়? উত্তর হচ্ছে অপশন ঘ হিতপদেশবাণী। মানে বাকি 3টা ফকির বিলাস, জঙ্গনামা, চিত্ত উত্থান, জঙ্গনামা জানেনি, এই 3টা হচ্ছে হায়াত মাহমুদের কাব্য, হিতপদেশবাণী হায়াত মাহমুদের কাব্য নয়। 106 নম্বর প্রশ্ন, শহীদ ই কারবালা ও সখিনার বিলাপ নামক কাব্য দুটি রচয়িতা কে? উত্তর হচ্ছে অপশন ঘ জাফর। এটা অতটা ইম্পর্টেন্ট না। 107 নম্বর প্রশ্ন, আধুনিক যুগের শ্রেষ্ঠ মার্শাল সাহিত্য কোনটি? মারাত্মক স্টার। উত্তর হচ্ছে অপশন ক মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু। এটা কিন্তু উপন্যাস। 108 নম্বর প্রশ্ন, মুসলমান সম্রাটগণ বর্তমান বঙ্গ সাহিত্যের একরূপ জন্মদাতা বলিলে অত্যুক্তি হয় না, মন্তব্যটি কার? উত্তর হচ্ছে অপশন ঘ ডক্টর দীনেশচন্দ্র সেন। তার লেখা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে বঙ্গভাষা সাহিত্য। 100 নম্বর প্রশ্ন, ডক্টর আহমদ শরীফ বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থে প্রায় কটি
সুবিশাস্ত্র বিষয়ক গ্রন্থের সন্ধান দিয়েছেন? উত্তর হচ্ছে অপশন ক 20টি। আর দীনেশচন্দ্র সেনের কিন্তু বঙ্গভাষা সাহিত্য মানে তিনি প্রথম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস লিখেছিলেন, ঠিক আছে? এটা কিন্তু দীনেশচন্দ্র সেনই হবে, অনেক বইতে ওটা ভুল আছে। 110 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে বাংলা সুফি সাহিত্যের ধারায় সর্বাধিক উল্লেখযোগ্য কবি কে ছিলেন? সুফি সাহিত্য ধারায় উল্লেখযোগ্য কবি ছিলেন অপশন খ সৈয়দ সুলতান। মানে এই অপশনগুলোর মধ্যেই বলতে হবে, ঠিক আছে? 111 নম্বর প্রশ্ন, সৈয়দ সুলতানের বিখ্যাত গ্রন্থের নাম কি? এগুলো তো ইম্পর্টেন্ট নয়, উত্তর হচ্ছে অপশন ক জ্ঞান প্রদীপ। 112 প্রশ্ন, বাংলার সুফি সাহিত্য নামক গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হচ্ছে অপশন খ আহমদ শরীফ। মানে মিনিমাম বেছে 100টা প্রশ্ন পড়লেই কমন চলে আসবে, বা 50টা প্রশ্ন পড়লেই, 50টা না 100টা প্রশ্ন পড়লে কমন চলে আসবে। 113 প্রশ্ন, সৈয়দ সুলতানের জ্ঞান প্রদীপ গ্রন্থটিকে যোগ কলন্দ শ্রেণীর গ্রন্থ বলে কে উল্লেখ করেছেন? অপশন ক ডক্টর এনামুল হক। আচ্ছা, এই ইসলামী সাহিত্যে আহমদ শরীফ, ডক্টর মোহাম্মদ এনামুল হক, আব্দুল করিম সাহিত্য বিশারদ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো মোহাম্মদ শহীদুল্লাহ কিছু বলে না, আর যেহেতু পুঁথি বিশারদ হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ, তো ওটাও অনেক কিছু বলে না। তো বেশিরভাগই আহমদ শরীফ কিছু বলে। তো তাও যে ইসলামী সাহিত্য অত বেশি কিছু তার আমরা তথ্য নিইনি। বেশিরভাগ আজহার ইসলাম আর ডক্টর ওয়াকিল আমাদের বই থেকে নিয়েছি। আজহার ইসলামটা বর্তমান সাংবাদিক, তিনিও গবেষক, তিনি অত ভালো বই, সেখান থেকেও নিয়েছি, কিন্তু সেটা অতটা মানে গুরুত্বপূর্ণ নয় তার কমেন্ট বা উক্তিটা। কিন্তু ডক্টর ওয়াকিল আহমেদের কমেন্টটা বা উক্তিটা গুরুত্বপূর্ণ। আর ডক্টর এনামুল হকের বইটা আমার কাছে নেই, কিন্তু এই তথ্য নিয়েছি, তো বেশিরভাগ কমেন্ট কিন্তু ইনি করেছেন, ডক্টর এনামুল হক। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন সেটা। 114 নম্বর প্রশ্ন, সুফি সাহিত্যের কবি হাজী মুহম্মদ সম্পর্কে প্রথম কে আলোচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ আব্দুল করিম সাহিত্য বিশারদ। বলতে বলতে তার নাম চলে এলো। 115 প্রশ্ন, হাজী মুহম্মদের বিখ্যাত গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক সুরতনামা। এগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু সব বলতে হবে, কারণ পিছনে এগুলো তো ইম্পর্টেন্ট না, কিন্তু তবুও এই 140টা প্রশ্ন ইম্পর্টেন্ট, কারণ বেছে নেওয়া হয়েছে। অনেকগুলো বাদ দিয়েছি, কিন্তু এগুলো বেছে নেওয়া হয়েছে। 116 নম্বর প্রশ্ন, হরগৌরী সংবাদ ও তালিম নামক গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন ক শেখ চাঁদ। হরগৌরী সংবাদটা মধ্যযুগে শুনেছিলাম, তো এটা ইম্পর্টেন্ট আছে, দেখে নাও। 117 প্রশ্ন, শেখ চাঁদের নিবাস কোথায় ছিল? উত্তর হচ্ছে অপশন ক কুমিল্লা। যা প্রত্যেক চট্টগ্রাম বলছিলাম, এটা কুমিল্লা পাওয়া গেল। 118 প্রশ্ন, শেখ চাঁদের পিতার নাম কি? উত্তর হচ্ছে অপশন ক ফতে মোহাম্মদ। এখন ঢাকা পাওয়া যায়নি। 119 প্রশ্ন, হরগৌরী সংবাদ ও তালিম নামক গ্রন্থটির বিষয়বস্তু কি? উত্তর হচ্ছে অপশন খ সৃষ্টিতত্ত্ব, জীবতত্ত্ব। কঠিন থেকে কঠিনতর, কঠিনতর থেকে কঠিনতম প্রশ্ন থেকে যাচ্ছি। 120 নম্বর প্রশ্ন, বাংলা সুফি শাস্ত্রের শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে বিবেচনা করে কোন গ্রন্থকে? উত্তর হচ্ছে অপশন ঘ সুরতনামা। 121 প্রশ্ন, নিম্নলিখিত কে চৈত্র পূর্বযুগের মুসলিম বৈষ্ণব কবি ছিলেন না? উত্তর হচ্ছে অপশন খ সৈয়দ সুলতান। মানে কবির শেখ মনসুর, চাঁদ কাজী, এরা নাম শুনেই বুঝতে পারছেন। তো শেখ মনসুরটা অনেক সময় নয়, মোটামুটি কবির চাঁদ কাজী তো জানেনি, এরা চৈতন্য পূর্বযুগের মুসলিম বৈষ্ণব কবি ছিলেন না হচ্ছে সৈয়দ সুলতান। একটা কথা বলি, সব মানে তারা বৈষ্ণব কবি হোক বা সব মুসলিম মানে যে ইসলাম সাহিত্যের অন্তর্গত তা না। আবার বলছি, সব মুসলিম কবি মানে ইসলাম সাহিত্যের অন্তর্গত তা না। এটা আমার একটা জটিল কাহিনী আছে, আমাদের বইতে তুলে ধরা আছে, সবাই প্রাচীন মধ্যযুগের বইটা নিয়ে নেবেন। আর অনেকে একটা কথা বলি, প্রাচীন মধ্যযুগের বইটা নাও পেতে পারেন, এখন তো 3-4 মাস পরে তো প্রকাশিত হবে, মোটামুটি তো 3 মাস তো লাগবে, কিন্তু হয়তো 1-2 মাসের মধ্যে আমরা বাংলা সাহিত্য বইটা বের করতে পারি। তো আবার হয়তো 500 কপি ছাপাতে পারি বা 300 কপি ছাপাতে পারি। আপনারা সবাই ওই বইটা নিয়ে নেবেন। দাম 400 টাকা রাখা হয়েছে, মানে 500 টাকা দাম, 20% ছাড়, 400 টাকা। ওটা প্রথম মুদ্রণে 1000 কপি, দ্বিতীয় মুদ্রণে 300 কপি, মোট 1300 কপি বিক্রি হয়ে গেছে পরীক্ষার আগে। তো এখন অনেকে খোঁজাখুঁজি করছেন এসএসসির জন্য, মাদ্রাসার জন্য, টপিক তো 3-4টা বাদে সবই একই। তো ওই বইটা খোঁজার চেষ্টা করছেন, হয়তো আমরা আবার ছাপাবো সংস্করণ করে। তো অবশ্যই সংস্করণ করতে সময় লাগবে 1 মাস। তো এই বইটা বের করতে পারি। তো আপনারা অবশ্যই, যদি আমাদের বই কোথাও দোকানে পাওয়া যায় না, প্রি বুকিং চলে, তো আমার নাম্বারটা আমার দেওয়া আছে, ওখানে ফোন টোন করে নেবেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার দেওয়া থাকে। তো এই বইটার দাম 20% ডিসকাউন্ট দিয়ে 400 টাকা, দাম 500 টাকা প্রিন্টেড রেট, আর কুরিয়ান দিয়ে 475 টাকা, ঠিক আছে? কলেজ স্ট্রিট থেকে 400 টাকা, আর কুরিয়ান দিয়ে 475 টাকা বেশি। এবার হচ্ছে ওই বইটা পাওয়া যাবে 1 মাস পর, আমি জানিয়ে দেবো, এখন আলোচনা করা আছে, তো সংশোধন করে আমি বইটা প্রকাশ করবো। তো যারা বইটা নেবেন কলেজ স্ট্রিট থেকে নিতে গেলে 400 টাকা প্রি বুকিং করে রাখতে হবে। আর যারা দোকান মানে ঘরে বসে নেবেন পোস্ট অফিস মারফত, 475 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে ঠিকানা পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? বইটা বেরোলে সব দিয়ে দেওয়া হবে, কারণ আমাদের বই এমনি পাওয়া যায় না, মোটামুটি 15 দিন আগে থেকে প্রি বুকিং করে রাখতে হয়। তারপর চলুন 122 নম্বর প্রশ্ন, নবী বংশের কবি বলে কে পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ সৈয়দ সুলতান। 123 নম্বর প্রশ্ন, কোন কবির আনন্দ বই নামক একজন সাধন সঙ্গিনী ছিলেন বলে মনে করা হয়? উত্তর হচ্ছে অপশন খ সৈয়দ মুর্তুজা।
তা আর হচ্ছে রামী নামের সাধন সঙ্গিনী কার ছিল? কবি চণ্ডীদাসের। 124 নম্বর প্রশ্ন, কে কানু ফকির নামে পরিচিত? ডবল স্টার। উত্তর হচ্ছে অপশন খ আলী রজা। এরা কিন্তু বৈষ্ণব পদকর্তা মধ্যযুগের। হ্যাঁ, এগুলো দেবেশ কুমার বইতেও আছে এগুলো। দেবেশ কুমার, তপন কুমার। 125 প্রশ্ন, সৈয়দ মুর্তুজা মোট কটি পদ রচনা করেছেন বলে মনে করা হয়? উত্তর হচ্ছে অপশন ক 28টি। বলে না পদকর্তা মানে বৈষ্ণব পদকর্তা মানে পদই হবে, এর কোনো নির্দিষ্ট কাব্য নেই। 126 প্রশ্ন, নিম্নলিখিত কে সপ্তদশ শতকের মুসলিম কবি ছিলেন না? 3জন ছিলেন, সপ্তদশ শতকের মুসলিম কবি ছিলেন না কে? উত্তর হচ্ছে অপশন গ শাহ মোহাম্মদ শহীদ। আর বাকিগুলো মোহাম্মদ খান, আব্দুল হাকিম, শেখ মুত্তালিব, এগুলো সপ্তদশ শতকের মুসলিম কবি ছিলেন। মানে একটা প্রশ্নের মাধ্যমে অনেক 3টা প্রশ্নের উত্তর হয়ে গেল। আর 17 প্রশ্ন, কোন কবি দরবেশ কবি নামে পরিচিত ছিলেন? এটাও ডবল স্টার। উত্তর হচ্ছে অপশন গ সৈয়দ মুর্তুজা, যিনি ছিলেন দরবেশ কবি। 118 প্রশ্ন, লালমতি তাজুল মুলুক কাব্যটি রচয়িতাকে? অত ইম্পর্টেন্ট না, উত্তর হচ্ছে অপশন ক তমিজি। তবু পড়ে রাখতে হবে, কারণ কোন প্রশ্ন পরীক্ষা আসে বলা মুশকিল। আর এই 140 প্রশ্ন বাছাই করা প্রশ্ন উত্তর এর মধ্যেই আসবে, এর বাইরে আর আসবে না। যেটা ছিল বাইরে আমি বলে দিয়েছি। 129 প্রশ্ন, তমিম গোলাল ও মিছিরি জামাল কাব্যের রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন গ মোহাম্মদ রাজা বা মোহাম্মদ আলী রাজা। 130 প্রশ্ন, জ্ঞানসাগর, আগম, ধ্যানমালা, ষটচক্রভেদ প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কি? উত্তর হচ্ছে অপশন গ আলী রজা। আলী রাজা নয়, কিন্তু আলী রজাটাই বেস্ট। 131 প্রশ্ন, আলী রজার কোন কাব্যে সুবিদর্শন, বৈষ্ণবতত্ত্ব ও যোগশাস্ত্রের সমন্বয় দেখা দিয়েছে বা দেখা গিয়েছে? উত্তর হচ্ছে অপশন ক জ্ঞানসাগর। 132 প্রশ্ন, আলী রজার কোন গ্রন্থে হিন্দুর যোগতত্ত্ব ও দেহতত্ত্বের বর্ণনা আছে? উত্তর হচ্ছে অপশন ঘ ষটচক্রভেদ। তারপর চলুন, এটা লাস্ট পেজ। আচ্ছা, এটা কিন্তু ম্যারাথন ক্লাস, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই যারা বই কিনেছে না কিনে সবাই দেখবেন। আর প্রশ্নগুলো কেমন বানানো হয়েছে সবাই মতামত দেবেন। যারা যে বই আছে তারা জানেন, তবু তারা মতামত দেবেন। যারা যে বই নেই তারা অবশ্যই এগুলো দেখবেন। আমাকে ফোন করছিলেন এটা দেওয়ার জন্য, আমি দিয়ে দেবো। তো অবশ্যই আমি পরের 5টা যে টপিক আছে আন্তর্জাতিক সাহিত্য থেকে, সেটা আমি দেওয়ার চেষ্টা করব। তবে পারবো কিনা জানি না, কারণ আমি মালদা চলে যাচ্ছি, কারণ সারাদিনটা আমি ট্রেনে কাটাবো। তবে তার আগে এটা অবশ্যই আপলোড করে দেবো সকালের মধ্যে। তারপর কিন্তু যারা আমাদের বইটা নিয়েছেন তাদের জন্য একটা মক টেস্ট আমি নিয়েছি অলরেডি 90 নম্বরের। সে প্রাচীন হোক, মধ্য হোক বা সাউথি বইটা হোক, তার জন্য আবার একটা দ্বিতীয় মক টেস্ট ব্যবস্থা করেছি। আমার কোচিং সেন্টারের জন্য ব্যবস্থা করেছিলাম, আমি সবার জন্য ব্যবস্থা করেছি। তো দ্বিতীয় মক, এই ভিডিও দেখার পর সবাই কিন্তু দ্বিতীয় মক টেস্টটা দেবেন সকালবেলা 90 নম্বরের। আর তারপর আমরা সন্ধ্যাবেলায় অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? কেউ কত নাম্বার পেলেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সবাই নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা এমন পরিমাণে শেয়ার করবেন, কারণ ইউটিউবে আজ পর্যন্ত ম্যারাথন ক্লাস যে ছাত্র থেকে হয়তো হয়েছে, খুব কম শেয়ার করেছেন, কিন্তু এত সুন্দর এত স্ট্যান্ডার্ড নোট কোনো কিন্তু বইতে তেমন শর্ট প্রশ্ন আকারে নেই। তথ্যভিত্তিক বই আমাদের আছে, আর সুকুমার সেন যেটা কোনো ভারতীয় বইতে ভালো তেমন নেই। আমরা আমাদের প্রাচীন মধ্যে বই দিয়েছি, ওটা এখন আউট অফ স্টক, ওটা এখন 3-4 মাস পরে বেরোবে, মিনিমাম 3 মাস পর। কিন্তু বাংলা সাহিত্য বইটা কিন্তু আবার 1 মাসের মধ্যে তো বেরোতে পারে যদি আপনারা চান, ঠিক আছে? বুকিং কতটা হয় তার উপর নির্ভর করবে, 300 বই বেরোলে 500 বই বেরোবে। তো সেই মতো কিন্তু আপনারা সবাই বুকিং করবেন 1 মাসের মধ্যে। আর অবশ্যই এই ভিডিওটা দেখবেন, কারণ এত সুন্দর করে সাজিয়ে কোনো বইতেও তো নেই, এমন শর্ট প্রশ্ন কারণ নেই। এমনকি তথ্যগুলো সব অথেন্টিক তথ্য, কারণ বাংলাদেশের বই থেকে নিয়েছি আমরা। কোনো সুকুমার সেনের কিন্তু অনেকগুলো ভুল আছে ইসলামী বাংলা সাহিত্যে, কারণ মধ্যযুগের বাংলাদেশের লোকগুলোই ওনাকে অনেক অপমান করেছে, বলেওছে এখানে ভুল আছে সুকুমার সেনের বইতে, ঠিক আছে? তো এই তথ্যগুলো অথেন্টিক, সবাই দেখে নেবেন। চলুন কয়েকটা প্রশ্ন দিয়ে আজকে টপিক শেষ করবো, ম্যারাথন ক্লাস। 133 প্রশ্ন, আলী রজা ফার্সি গ্রন্থ অবলম্বনে কোন গ্রন্থ রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ সিরাজ কুলুপ। 134 প্রশ্ন, আলী রজা লিখিত সঙ্গীত বিষয়ক গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন গ ধ্যানমালা। 125 প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে ত্রিপুরাবাসী বাঙালি মুসলিম কবি ছিলেন কে? উত্তর হচ্ছে অপশন ক শেখ সাদি। 136 প্রশ্ন, ময়নাবতী গান নামক কাব্যটি রচয়িতাকে? ডবল স্টার। উত্তর হচ্ছে অপশন গ শুকুর মাহমুদ। এগুলো অ্যাকচুয়ালি আমাদের বইতে মিস্টেক হয়ে গেছে, এইগুলো শুকুর মাহমুদ না, সবগুলো হচ্ছে শাকির মাহমুদ হবে। এগুলো সংস্করণে চেঞ্জ করে দেওয়া হবে। তো শুকুর মাহমুদ তো অনেকে বলে, কিন্তু ওসব বলা উচিত না, শাকির মাহমুদ এটাই বেস্ট নাম, কারণ শুকুর মাহমুদও অনেক বইতে দেওয়া আছে। যাই হোক, এখানে যে শুকুর মাহমুদ আছে সবগুলোই শাকির মাহমুদ হবে, এটা আগেই বলে দিচ্ছে। শাকির তালব্য আকার পয়স্বই র, মাহমুদ ময়াকার হ মহেশ্বৌদ, ঠিক আছে? 137 প্রশ্ন, এটাও ডবল স্টার, মধুমালতী কাব্যের রচয়িতা কে? উত্তর হচ্ছে অপশন ঘ শাকির মাহমুদ বা শাকির মাহমুদ। তো আরও অনেক থাকতে পারে, ঠিক আছে? তো এটা আমাদের দেখে নেবেন। তো এটা আমাদের বইতে খ ছিল, শামসুর আলী ছিল, এটা
অপশন গ শুকুর মাহমুদ হবে। আচ্ছা, বলে দিচ্ছি আমাদের বইতে 13 নম্বর গ ছিল, ওটা খ হবে, আমি ঠিক করে দিয়েছি, ভিডিওতে আমি ঠিক বলেছি। আর 37 নম্বর খ ছিল, ওটা ঘ হবে। মানে এই দুটো আমাদের ইসলামী সাহিত্যের মিস্টেক ছিল, প্রিন্টিং উত্তরমালাতে মিস্টেক ছিল, সবাই ঠিক করে নেবেন। তাহলে কি বললাম, 13-র গ হবে না খ হবে, 37-এর খ হবে না ঘ হবে। এই দুটো ইসলামী সাহিত্য টপিকে উত্তরপত্রে মিস্টেক ছিল, আমরা ঠিক করে দিয়েছি। অবশ্যই সংস্করণ ঠিক করে নেবো আমরা। তো আপনারা সবাইকে আমি দিয়ে দিচ্ছি উত্তরপত্রটা ঠিক করে। তো আপনারা সবাই যারা নতুন ঠিক করে নেবেন, যারা পাননি, গ্রুপে নেই বাংলা সাহিত্য প্রথম মুদ্রণ বা দ্বিতীয় মুদ্রণ গ্রুপে, তারা অবশ্যই ঠিক করে নেবেন। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, ঠিক আছে? আর যারা নতুন তারা তো আমি সব ঠিকই বলেছি, ভিডিওতে কোনো অসুবিধা নেই। 138 প্রশ্ন, গুলে বকাউলি, কালাকাম, মৃগাবতী, ফায়দুল, মুক্ত ইত্যাদি কাব্যের রচয়িতাকে। উত্তর হচ্ছে অপশন ঘ, মুহাম্মদ মুকিম। এবার দেখুন, একটা কবির কিন্তু অনেক কাব্য থাকতে পারে, ঠিক আছে? এখানে যেমন মধুমালতী কাব্যের আগেই আমরা দেখেছি অন্যান্য কবি আছে, এখানে আবার শাকির মাহমুদ বা শুকুর মাহমুদ। তো এখানে দেখছেন গুলে বকাউলি আগের কাব্য আছে, তো হয়তো মানে বকাউলি বা গুলে বকাউলি তখন নওয়াজিস খানের বা থাকতে পারে। তো এখানে দেখুন, হ্যাঁ, একসঙ্গে 4টা দিয়েছে, ভুল করার জন্য দেখুন নওয়াজিস খানকে রেখেছে, কিন্তু এটা নয়। হ্যাঁ, কালাকাম, মৃগাবতী, ফায়দুল, মুক্ত দিয়ে সবগুলো কাব্যের রচয়িতা হতে হবে, সেটা হচ্ছে মুহাম্মদ মুকিম। এটা চালাকি প্রশ্ন, ঠিক আছে? বা একসঙ্গে সব দিয়ে দিয়েছে। 149 প্রশ্ন, কোন মুসলিম কবি হিতোপদেশ নামক কাব্য রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, শাকির মাহমুদ। বা অ্যাকচুয়ালি শুকুর মাহমুদ থেকে শাকির মাহমুদ দিয়েটাই বলা ভালো। 149 প্রশ্ন, লাল প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, লাল মনের কেচ্ছা নামক কর্ণাব্যাখ্যানের রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন গ, শুকুর মাহমুদ বা শাকির মাহমুদ। দেখুন সবগুলোতে ঘই দেওয়া আছে, মুহাম্মদ না, মানে 38 নম্বরটা শুধু মুহাম্মদ মুকিমের, আর বাকি কিন্তু 36, 37, 39, 40 কিন্তু সব শুকুর মাহমুদ বা শাকির মাহমুদ, ঠিক আছে? এই যে উত্তরমালা দেওয়া আছে, ঠিক আছে? তো আপনারা সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর কোনো হিংসা নেই, সব বন্ধুকে শেয়ার করবেন, ঠিক আছে? আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন আর মাদ্রাসা পরীক্ষাটা ভালো করে দেবেন।